পেশেন্টের হাতে লিখে দিতাম ট্যাবলেট নিওমাইসিন, ঠিক আছে, এটা লিখে পাঠিয়ে দিতাম যে 10টা নিয়ে আসি, এটা না দিলে পেশেন্ট রাত্রের মধ্যে মারা যাবে। ও তো একদম মিটফোর্ট থেকে শুরু করে মিরপুর পর্যন্ত যত দোকান আছে মানে ঘুরতে থাকতো। পরের দিন বিকালে এসে বলতো সারা ঢাকা শহরে 400 দোকান খুঁজে পাইনি। তখন অল্টারনেট একটা নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স আনাই নিত অসুবিধা। জি নিয়মাইসিন, ঠিক আছে। হ্যাঁ না, আপনারা এরকম অনেক নাম জানেন, নিয়মাইসিন লাগবে না। আপনারা যে কোনো ড্রাগের নাম জিজ্ঞেস করলে যেভাবে শুরুতেই ক্যাপটোপ্রিল, প্রোপ্রানোলল, প্রোপ্রানোল পাওয়া যায়, ক্যাপটোপ্রিল, তারপর হচ্ছে ক্লোরপ্রোপামাইড, টরবিউটামাইড, হ্যাঁ, এরকম বিভিন্ন বিভিন্ন ড্রাগের নাম বলতে থাকেন যেগুলোর ঐতিহাসিক মূল্য ছাড়া কিছু নাই। আপনারা আমার থেকে অনেক ভালো স্টক আপনাদের এটা, এই মেইন স্টক। তো এই এনকেফালোপ্যাথির প্যাথোজেনেসিস আপনারা জানেন, আমি এটা বলবো না। Gut bacteria produce nitrogenous compounds toxic to the brain. Normally they are detoxified in liver. The function of is lost in liver failure. In addition, these nitrogenous compounds bypass the liver in chronic liver disease. So, এটা আপনার fulminant hepatic failure এর জন্য না, ওভারঅল হেপাটিক এনকেফালোপ্যাথি যদি chronic liver disease যদি অ্যাড করে নেন, তাহলে হচ্ছে ওখানে not only the liver failure but also they bypass the liver through the portosystemic shunts. শ্বাস তৈরি হয় না, সেটা তো আপনার ছবি আছে অ্যানাটমি পরীক্ষায়। হোয়াট আর দ্য হাইটস অফ দ্য পোর্টোসিস্টেমিক শান্টস? কোশ্চেন না ওটা অ্যানাটমি 6টা ছিল না, রেকটাম সহ তো 6টা ছিল, তাই না? হ্যাঁ। So what is chronic liver disease? It is hepatic inflammation for 6 months. What is chronic arthritis? আচ্ছা, then what is chronic kidney disease? Yes, arthritis is 6 weeks, kidney disease is 3 months, and hepatitis is 6 months. সব chronic সমান না। তো এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে chronic hepatitis আর একটা হচ্ছে cirrhosis of liver। এই দুটার মধ্যে করতে পারবেন আপনারা? কয়টা বাজে? আমাদের তো এরপরে কোনো ব্যারিয়ার নাই, এরপর তো আমরা যত খুশি খাইতে পারবো। জি স্যার। কান্না কাটতে দিল কে না বলে একটা হেমামালিনীর স্টাইলে না দিল যে একটা কি হেমামালিনীর না না নাহি এরকম একটা কিছু একটা দিল, এটা আবার অনেক আগে আমাদের জন্মের আগে। তো এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ক্রনিক হেপাটাইটিস আর সিরোসিস। কিন্তু কি এক পাওয়া যায়, কিন্তু জিনিস কিন্তু ডিফারেন্স হচ্ছে ইন্টার্ন এবং ফাইনাল প্রব এক্সামিনের মধ্যে যে ডিফারেন্স, এরকম একটা ফাইনাল প্রব হওয়ার আগ পর্যন্ত আপনার মানে লেজ আমার হাতে, ইন্টার্ন হয়ে গেলে লেজ আমার হাতে নেই। এরপরে আপনি যত বানর লাফ দেন আমার কিছু করার নেই। হওয়ার আগ পর্যন্ত লেজটা আমার হাতে, লাফ দিয়ে কত দূর যাবে ছিঁড়ে দিতে হবে, তোমাকে ব্যথা পাবে। হ্যাঁ, এর ডিফারেন্স হচ্ছে সেরকম। তো chronic hepatitis there is only inflammation, so there is no fibrosis. But in cirrhosis there is inflammation, but there is also fibrosis. So to some extent chronic hepatitis is reversible. If you can control the disease that moment, the liver will be absolutely normal thereafter. But in cirrhosis the fibrosis has already happened, so you cannot reverse the damage already done. You can slow it down, but once fibrosis has started it will progress even slowly. So CLD is irreversible, chronic hepatitis is reversible. So it is better to diagnose at chronic hepatitis stage. You can cure the patient fully, but in CLD stage, in cirrhosis stage, it is not curable. Yes, you can slow down the disease, you
can prolong the life, but you can cure. Cannot. Okay? এটাই ডিফারেন্স। হ্যাঁ, এত কিছু অনেক কিছু লেখা আছে, এত কিছু দরকার নেই। So these are the causes of chronic hepatitis and cirrhosis. Cause কি? common cause গুলো বলেন তো একটু আমাদের দেশে। chronic hepatitis B C, তারপরে non alcoholic steatohepatitis, then তারপরে হচ্ছে alcoholic liver disease. নেপালে কি সিরিয়াসে মেইনটেইন হয়? alcohol 1, then hepatitis, then chronic non-alcoholic steatohepatitis. যদি এই তিনটার পরে 4 নাম্বার কজ জিজ্ঞেস করে কি বলবে? ড্রাগ দিয়ে সিরোসিস হয় না? হয়, মিথোট্রেক্সেট দিয়ে হয়, খুব কমন না। আলফা মিথাইল ডোপা দিয়ে সিরোসিস খুব একটা কমন নয়। আলফা মিথাইল ডোপা বেসিক্যালি প্রবলেম করে হেমোলাইটিক এডিমিয়া। আলফা 1 অ্যান্টিডিসিড ডেফিসিয়েন্সি কয়খানা দেখেছেন পেশেন্ট? দেখেছেন পেশেন্ট? উইলসন দেখেছেন? দেখেছেন? আচ্ছা, যদি এই তিনটার বাইরে বাই চান্স বলতে বলে, আপনারা বলতে পারেন অটো ইমিউন হেপাটাইটিস। অটো ইমিউন হেপাটাইটিস এটা তাও কিছু পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায়। এটা একটা ডেফিনিশন মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ সিএলডি, মানে ক্রনিক, হোয়াট ইজ সিরোসিস অফ লিভার। দিস ইজ দ্য ক্রনিক লিভার ডিজিজ ক্যারেক্টারাইজড বাই hepatocellular necrosis, fibrosis, altered hepatic microcirculation and portal hypertension. So ultimately cirrhosis এর সমস্যা কি? দুইটা। একটা হচ্ছে there is destruction of the liver cells, so there will be liver failure because of that. And number 2, development of portal hypertension, because the resistance through the portal vein ultimately increases due to fibrosis and change in the structure of the sinusoids and other small vessels within the liver. So that increases the resistance, so that leads to portal hypertension. এই সায়েন্সগুলো নিজেরা শিখে নেবেন, উপর থেকে নিচ পর্যন্ত শিখবেন যেন ভুল না হয়। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট। একদম ধরে যে মাথা থেকে পা পর্যন্ত সিএলডি পেশেন্টের বা সিরোসিস পেশেন্টের কিছু পাবেন। আপনি যদি সবগুলো বলতে পারেন একবারে কোনো সমস্যা নেই, আর সবগুলো আলাদা করে বলতে চাইলেও কোনো সমস্যা নেই। এখন আপনি কেন আলাদা করে বলতে চাচ্ছেন এটা বলুন? আপনার মানে দুরভিসন্ধি আছে কিনা আলাদা আলাদা করে অর্গান ধরে বলতে যাচ্ছেন? আচ্ছা, এটাই ভালো না? যার যেভাবে সুবিধা বলবেন, কিন্তু বলবেন। যেটা হচ্ছে মিস হয়ে যায় সেটা হচ্ছে আপনার টেস্টিকুলার অ্যাট্রফি মিস হয়ে যায়, এটা লং টেস্টার মিস হয়। হ্যাঁ, এটাকে খেয়াল রাখেন। দেখেন এখানে অ্যাট্রফি আবার রেট্রোফি হয়ে গেছে। আর হেপাটিক ফেসটা দেখতে কেমন এটা জিজ্ঞাসা করে, যে পিঞ্চ নোজ, হলো চিকস, মাডি কমপ্লেক্সন। আপনারা শুধু একটাই মনে রাখেন, মাডি কমপ্লেক্সন। বাংলাদেশের সবাই মাডি কমপ্লেক্সন। হ্যাঁ, তো এটা তো অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে পিঞ্চ নোজ, হলো চিকস, আর একটা গন্ধ আছে ভিটর হেপাটিকাস, এত মধুর গন্ধ। ঘরের চিপায় ইঁদুর মরলে 3 দিন পরে যে গন্ধটা পাওয়া যায়, অলমোস্ট সেরকম, একদমই সেরকম। কোনটা? হলো চিকস হচ্ছে ভিতরে ঢুকানো থাকে। আমাদের যে মানে মডেলসরা যেরকম থাকে, মডেলসদের দেখছেন না চিকটা ঢুকানো ভিতরে? হ্যাঁ, মানে কার বলবো যে মালাইকা অরোরা, হ্যাঁ বুঝতে পারছেন, ওইটা হচ্ছে হলো চিকস। জি, so these are the complications of cirrhosis of liver. The most important
ইম্পর্টেন্ট কমপ্লিকেশন যেগুলো আমরা মানে কি কি অ্যাকিউট কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, এইগুলো কমনলি হয়। কমনলি রাপচার্ড ভ্যারিক্স, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি হয়। দেন হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা সেকেন্ড কমন। ইভেন ভ্যারিক্স হয়েও এনকেফালোপ্যাথি হয়ে যায়, ভ্যারিক্স এনকেফালোপ্যাথিকে প্রেসিপিটেট করে আমরা জানি। এই দুটো হচ্ছে কমন। আপনাদের যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে আপনারা ওয়ার্ডে সিরোসিস পেশেন্টদের অ্যাকিউট কমপ্লিকেশন কি দেখেছেন, ইউ উইল সে দ্যাট আমরা দুটো দেখেছি। একটা হচ্ছে রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স, আর একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। অন্যগুলো প্রথমে বললেন, ঠিক আছে, গুদাগুদি করলে বললেন, জেনে রাখি। গুদাগুদি করলে বললে সুবিধা কি? টাইম পাস, হ্যাঁ, সময় চলে যাবে। মাঝে মাঝে তো আপনি যদি সবগুলির মতো আনসার দেন তাহলে তো এক্সামিনার মন খারাপ করবে। ওকে মাঝে মাঝে বুঝতে দিতে হবে যে না, আপনি তো বস, আমি তো সব পারি না, আপনি সব পারেন। এই জন্য মাঝে মাঝে একটু কম আনসার করতে হবে, কম আনসার করে একটু দুষ্টু হাসি দিতে হবে যে স্যার আপনি বলে দেন না, হাসির অর্থ। হ্যাঁ, এগুলো দিয়ে পরীক্ষায় মাইন্ড গেম, বুঝছেন না? এটা যে হাসতে পারে সে চোখ দিয়েও হাসতে পারে। তোমার তো হাসতে হবে কোনো ব্যাপার, চোখ দিয়ে হাসতে হবে। স্পেশালিস্ট সেঞ্চুরি হয়েছে, সেঞ্চুরি হয়েছে, সেঞ্চুরি হয়ে গেছে। সেঞ্চুরি মানে 100। না না, ও তো স্বীকারই করলো, কি ওয়েট টু 100 ইলেকশন। আমি 3বার জিজ্ঞাসা করেছি, 3বারই হ্যাঁ বলেছি। আচ্ছা, অ্যান্টি এইচসিভি, এইচবিএসএজি, অ্যান্টি এইচআইভি এটা করাই নিয়ে, সাথে সাথে আরপিআর, র্যাপিড প্লাজমা রিএজি। ও বেঁচে গেছেন মানে সব সব নেগেটিভ ছিল। ও so he believes in same relation. Hats off to him. আচ্ছা, আগে লাগান। আর মাঝে মাঝে একটু কথা করতে হয়, আপনার সঙ্গে আমার শত্রুতা আছে। স্যার পোর্টাল হাইপারটেনশন বলুন না। আচ্ছা, তো কোন জায়গায় ছিলাম রে আমরা? বলো তো পুরো ভাই, পোর্টাল হাইপারটেনশন হবে না? জি, পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশন ইটস আ কমপ্লিকেশন, বাট যেটা হচ্ছে কি আপনাকে পেশেন্ট ওয়ার্ডে যখন আসবে, পোর্টাল হাইপারটেনশন ইজ আ ভেরি ভ্যাগ সিচুয়েশন। এটা থেকে অনেক কিছু হয়, যেমন রাপচার ভ্যারিক্সটা তো পোর্টাল হাইপারটেনশনেরই একটা সিকুয়েলি। তো এনকেফালোপ্যাথিতেও তো পোর্টাল হাইপারটেনশন কন্ট্রিবিউট করে আদার দ্যান হেপাটিক ফেলিয়ার। এই জন্য পোর্টাল হাইপারটেনশন আপনি ডিরেক্টলি না বলে ওয়ার্ডে আপনি করবেন। এখন ওয়ার্ডে আপনার কাছে যখন রাত্রে পেশেন্ট আসবে তখন দেখবেন এটা ডায়াগনোসিসটা হবে হচ্ছে রাপচার ভ্যারিক্স, এটা ডায়াগনোসিস হবে হেপাটিকের এরকম। তো পোর্টাল হাইপারটেনশনের মতো ফিলোসফিক্যাল ডিজিজ কিন্তু ডায়াগনোসিস হবে না, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই ইটস মোর প্র্যাকটিক্যাল টু সে দ্য ইম্পর্টেন্ট থিং, দ্য প্র্যাকটিক্যাল থিং, what you will actually face, what you actually saw during your class. ওয়ার্ডে ক্লাসে যখন আপনারা বিশেষ করে রেজিস্টারে যখন ডিরেক্টলি পড়িয়েছেন, সামনে একটা পেশেন্ট দেখে পড়িয়েছেন, ওখানে কিন্তু দেখবেন আপনি এগুলোই করেন। মোর প্র্যাকটিক্যাল ইউর আনসার, দ্য বেটার দ্য চান্স ইউ পাস, এরকম। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখেন যে সিরোসিস অফ লিভারের সাইজ কিরকম হবে, মানে আপনি যদি লিভার পালপেট করেন তাহলে কি অবস্থা হবে? ছোট হবে, ছোট। আপনি তো একবার ছোট বানাচ্ছেন, একবার বড় বানাচ্ছেন, আসলে কি আছে? টু আর ফলসের মধ্যে আছেন নাকি এটাকে বলেন? ছোট হবে, তাহলে প্যালপেট করলে কি লিভার পাওয়া যাবে না পাওয়া যাবে? পাবো না স্যার। পাওয়া যাবে না। তাহলে প্যালপেট করলে কি পাওয়া যাবে? অ্যাবডোমেন প্যালপেট করলে, যদি অ্যাবডোমেন প্যালপেট করে পুরাটা, তাহলে কোনো কিছু পাওয়া যাবে? স্প্রিং পাওয়া যাবে। তাহলে what is the finding of abdominal examination in CLV? Splenomegaly and ascites mainly. Because of portal hypertension, spleen drains into the splenic vein, which drains to the portal vein. So there will be congestion. Congestion মানে তো বুঝেন, আইট গেস passive accumulation of blood due to
ভেনাস রিটার্ন, তাহলে পোর্টাল মেইন দিয়ে স্প্লিনের ব্লাডগুলো ব্যাক করে, ও ব্যাক করতে পারছে না, এই জন্য স্প্লেনিক আর্টারি দিয়ে যে ব্লাডগুলো আসে বেশিরভাগ স্প্লিনের থেকে যায়, স্প্লিনের সাইজ বড় হয়ে যায় কন্ডিশন। স্প্লিন তো নরমালি ইনপালপেবল না, লিভার পাওয়া যেতে পারে, বিকজ সিএলডি থাকলেও লিভার পালপেবল। একটা পেশেন্টের আপনি জানেন সিএলডি, হঠাৎ তার লিভারটা দেখলেন পালপেবল, কখন কখন সিএলডি পেশেন্টেরও লিভার পালপেবল হতে পারে, সেটা আমার জানার বিষয়, সেটা জানতে যাচ্ছি। ইয়েস, এইটা সবার আগে, এই আনসারটা সবার আগে দিবেন যে the patient has developed HCC, hepatocellular carcinoma on the top of CLD. CLD আগে ছিল, এরপর কার্সিনোমা হয়েছে, এখন লিভার পালপ। এইটা আনসার করে দিলে আপনার 90% আনসার ডান। এরপরে যদি বাকি 10% অ্যান্সার করার ইচ্ছা থাকে, অথবা মনে করেন আরো 10-15 সেকেন্ড নষ্ট করবেন, তাহলে বাকিগুলো অ্যান্সার করেন। যেমন ইন ভেরি আর্লি সিরোসিস ইট ইজ পসিবল when fibrosis hasn't started বা fibrosis is minimum, অথবা অ্যালকোহলিক সিরোসিসের পেশেন্টদেরও কিন্তু লিভার বড় হতে পারে। আর অটোইমিউন হেপাটাইটিস পেশেন্টদের সিরোসিসেও লিভার অত বড় হতে পারে, এই কজগুলোতে হয়। তো আপনি যদি শুধু প্রথমটা বলেন যেটা হচ্ছে এইচসিসি, তাইলেই কিন্তু আমরা খুশি, পরেরগুলো আপনি টাইম ওয়েস্ট করার জন্য বলবেন, ঠিক আছে? সিএলডি পেশেন্টের কি কি ইনভেস্টিগেশন করা হয় দেখেন, মিনিমাম এগুলা করা হয়। লিভার ফাংশন টেস্ট, ভাইরাল মার্কারস আগের মতোই, সাথে দুটো টেস্ট যোগ হয়, একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, আর একটা হচ্ছে এন্ডোস্কোপি অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেনে কি পাবেন? ব্লিডিং। বলেন কি পাবেন? নোডিউলসটা খুব একটা আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়ে না, সেটা বলবেন যে ডিসঅর্গানাইজড লিভার আর্কিটেকচার, এন্ডোস্কোপিতে ব্লিডিং, ঠিক আছে, বা ডিসঅর্গানাইজড লিভার টিস্যু, স্প্লেনোমেগালি, অ্যাসাইটিস, এগুলো পাওয়া যায়। আর এন্ডোস্কোপি আপার জিআইটি কেন করি? ইসোফেজিয়াল ভেরিসিস ব্লিডিং, ইসোফেজিয়াল ভ্যারিসেস যদি আছে সেটা দেখাচ্ছে, রাপচার ব্লিডিং, এগুলো ম্যান্ডেটরি, এর বেশি করা দরকার নেই। আচ্ছা, এগুলো তো আমরা আগে চলে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস কাইন্ডলি, লিভার ফাংশন টেস্টে আপনাদের ওইটা না বললে আমাদের মনে হয় যেন আপনাদের লাংস কেউ সেলাই করে আটকে দিয়েছে, বাতাস বেরোতে পারছে না। অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, এটা আবার কি বলবো, এটা বলেন না আপনারা? এটা বলার কোনো যুক্তিই নেই। অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও মানে কি? যদি অ্যালবুমিন বাড়ে, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও বাড়বে, অ্যালবুমিন কমলে অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও কমবে। উল্টা করেন, গ্লোবুলিন বাড়লেও তো অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও কমবে, গ্লোবুলিন কমলেও তো অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও কমবে। সো অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও is not solely dependent on liver, it also dependent on plasma cells that produces gamma globulin, ঠিক আছে? তাহলে কারো যদি গ্লোবুলিন বেড়ে যায় তারও এজি রেশিও কমবে না, কারো যদি মাল্টিপল মাইলোমা থাকে তার এজি রেশিও কমে যাবে। ওই গ্লোবুলিন তো আসছে কোথা থেকে? প্লাজমা সেল থেকে। ওটা কি লিভার ফাংশন হইলো? এটা এই রেশিওর কোনো যুক্তি নাই, রেশিও পৃথিবীতে এখন কোথাও করেও না, এটা একটা ইতিহাস, ঠিক আছে? এটাও একটা নিয়ম আছে, বুঝতে পারছেন? এগুলো বললেন এটা সিরাম অ্যালবুমিন, অ্যালবুমিন এক্সক্লুসিভলি লিভার থেকে আসে, ক্রনিক লিভার ডিজিজে অ্যালবুমিন কমে যায়। আচ্ছা, এন্ডোস্কোপিতে পাবেন ভ্যারিক্স, ভ্যারিক্সের প্রেজেন্টেশন কি? আইদার মেলেনা অর হেমাটেমেসিস। কখন মেলেনা হবে, কখন হেমাটেমেসিস হবে, এটা বলেন। তাহলে মেলেনা কখন হবে? কেউ একটু ডিরেক্ট করে বলতে পারেন কখন মেলেনা হবে আর কখন হেমাটেমেসিস হবে? তবে একটা আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো সেগুলো যে রাপচার হয়, জোরে বলেন।
রেকটামের আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো আছে ওগুলো যে রাপচার হয় ওইটাও তো পোর্টাল হাইপারটেনশন হয় আর কি এখানে। জি স্যার। স্যার রেকটামের আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো আছে ওগুলো রেকটামের আশেপাশে সুপার রেকটাল ইনফেরিয়র রেকটাল ভেসেল আশেপাশে ওগুলো স্যার রাপচার হইলেও মেলেনা হবে। ম্যান আচ্ছা মেলেনার কালার কি? কালো না? কি দিয়ে কালো হয়? অলটা আপনার রেকটামের মধ্যে কি অ্যাসিড থাকে? না না স্যার, হ্যাঁ তাহলে কালো ব্লাড কিভাবে হবে? জি স্যার বলবো। আচ্ছা আমি একটু ক্লু দেই, হেমাটেমেসিস মেলেনা দুইটাই স্টমাক থেকে আসে। কারণ মেলেনা হতে হলে যে আপনার হিমোগ্লোবিনটাকে ব্লাডের প্রোটিন হিমোগ্লোবিনকে যে ডিন্যাচার্ড হতে হবে সেটার জন্য এনজাইম এবং প্রোটিন যা লাগবে সেগুলো তো আর রেকটামে নাই, ঠিক আছে? সেটা স্টমাকের স্মল ইন্টেস্টাইনে আছে। দুইটা একসাথে হতে পারে, আলাদাও হতে পারে। এই জন্যই জিজ্ঞেস করছি কখন হেমাটেমেসিস হবে, কখন মেলেনা হবে। হ্যাঁ এটাই হইতে পারে। হ্যাঁ আমি আরেকটা গল্প বলি, স্টমাক পাস করবে। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসে যান। গল্পটা হচ্ছে আমি আমার এইচএসসি পরীক্ষার 4 মাস আগে বায়োলজি নেই, তার আগে আমার বায়োলজি ছিল না, ছিল না। হ্যাঁ তো 5 মাস আগে মানে ফর্ম ফিল আপের সময় তখন আমি বায়োলজিতে কিছু পারি না, এক স্যারের কাছে ভর্তি হইলাম। এটা বিশাল কাহিনী, ওদের বলতেই পারবো না আপনাদের সামনে। আর আমাদের কলেজে তখন যারা ফার্স্ট ইয়ারে পড়ে ওদের সাথে ক্লাস করা শুরু করলাম বোঝার জন্য বায়োলজি। তো প্রথম যেদিন ক্লাসে গেলাম উদ্ভিদ বিজ্ঞান ক্লাস, বটানি ক্লাস, ওখানে প্রথম স্যার আসলেন পড়াইতে। উনি পড়াবেন মূল। উনি জিজ্ঞাসা করলেন মূল কাকে বলে? কেউ কিছু বললো না সাহস করে। তখন আমরা নতুন মাত্র, অন্যান্য ফার্স্ট ইয়ারে বলে আমাদের নতুন ভর্তি হয়েছে। তখন তার মূলের ডেফিনিশন দিলেন, উদ্ভিদের যে অংশে মূলের বৈশিষ্ট্য বিদ্যমান তাকে মূল বলে। ডেফিনিশন পার্ট অফ প্ল্যান্ট carrying the characteristics of root is called the root. এটা কি ডেফিনিশন হইল? কোনো কিছু বোঝার উপায় আছে? আপনার এই আনসারটা এরকম মনে হচ্ছিল স্টমাকের উপর নিচ ব্যাপারটা। অবশ্যই মেলেনা নিচ দিয়ে আসে, এটা নিচ দিয়েই যাবে। মেলেনা কি মুখ দিয়ে এসে নিচ দিয়ে যেতে পারবে? এটা সম্ভব না। আর হেমাটেমেসিস নিচ থেকে কি উপরে উঠতে পারবে? সেটাও সম্ভব না। তাহলে কখন মেলেনা হবে? দুটাই স্টমাক থেকে হচ্ছে, দুটাই ইসোফেজিয়াল ভ্যারিক্স থেকে বা অন্যান্য যে কারণেই হোক, পেপটিক আলসার থেকে অথবা কার্সিনোমা স্টমাক থেকে, এনএসআইড ইনডিউসড আলসার থেকে, কিছু না কিছু থেকে তো হচ্ছে এবং স্টমাকেই হচ্ছে ব্লিডিংটা। কখন এটা হেমাটেমেসিস হবে, কখন এটা মেলেনা হবে? আচ্ছা এটা আপনারা চিন্তা করেন, when the bleeding is small, chronic small bleeding, it will not go up, it will not fill the stomach and go up, it will go down, there is melena. Oh shit. And when there is acute profuse bleeding, it will fill up the stomach and go up as vomitus. This is hematemesis. ঠিক আছে? acute bleeding এ হচ্ছে hematemesis আর chronic bleeding এ melena। তাহলে কোনটা ডেঞ্জারাস, হেমাটেমেসিস না মেলেনা? কি প্রবলেম হেমাটেমেসিসে? কি সমস্যা হবে? হাইপোভলিমিক শক। আর মেলেনাতে কি সমস্যা হবে? আয়রন ডেফিসিয়েন্সি। So hematemesis causes life-threatening hypovolemic shock which should be treated by blood transfusion. On the other hand, melena causes relatively safer, relatively benign iron deficiency anemia which can be treated with iron replacement. So this is the management of ruptured varix. কি করবেন আগে বলেন, দাঁড়ান আপনাদের কমন সেন্স কি বলে বলেন। A patient comes to you with hematemesis due to ruptured varix. এই মোমেন্টে আপনি পেশেন্টকে কিভাবে ট্রিট করবেন? ইউ আর ইন দ্য ওয়ার্ড অ্যালোন। আপনাদের প্রিয় আয়ামে ভাই, স্বাক্ষর ভাই ঘুম দিয়েছে, ওনাকে ওঠানো সম্ভব না।
হ্যাঁ, এখন ওয়ার্ডে কি করবেন ছিলেন তো না? SM11 মনে হয়, সরি EM10, 10 না? হ্যাঁ, ও একবার ঘুমালে তো ওঠানো সম্ভব না, ওখানে অ্যাটম বম ফেলতে হবে, তাইলে যদি স্বর্গে গিয়ে উঠে তার আগে ওঠানো সম্ভব না। তো এখন বলেন, এখন কি করবেন আপনি একা? কি করবেন? ইন্ট্রাভেনাস অ্যাক্সেস, ভেরি গুড। Yes, the first thing you will do, you have to give that intravenous access. You have to make the intravenous access. একটা চ্যানেল ঢুকিয়ে দিবি, তুই ঢুকিয়েই নর্মাল চ্যানেল চালাই দিবি। That's the thing. এরপরে blood should be sent for grouping and cross matching. As early as blood arrives, just start transfusion. এবং এই পেশেন্ট শকে আছে, একে 5 ড্রপের ট্রান্সফিউশন দিলে হবে না, একে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে রানিং। ঠিক আছে, মনে থাকবে? রাইট। ইউজুয়ালি কয় ব্যাগ ব্লাড লাগে? এটা তো ডেভিডসনের লেখা নাই রে বাবা। এই যে আপনি তো ডেভিডসনে ঢুকে যাচ্ছেন, হিমোগ্লোবিন 5-এর নিচে গেলে ব্লাড দিব। হ্যাঁ, এইসব কথাবার্তা পরীক্ষায় বললে বোঝা যাবে যে আপনি ওয়ার্ডে একদিনও ঢুকেন নাই। ওয়ার্ডে ঢুকলেও চোখের সামনে ডেভিডসন রেখে ঢুকেছেন, যেন ওয়ার্ডে কিছু দেখা না যায়। হ্যাঁ, আমরা চাই বি আ স্মার্ট ডক্টর, নট বি আ বুকওয়ার্ম। যদি আপনি বুকওয়ার্ম হইতে চান, MBBS পাস করে তারপর প্রমিস করেন যে আমি আর কিছু শিখবো না, তারপর বই নিয়ে বসে থেকে। হ্যাঁ, কিন্তু আমরা একজন কার্যকর ডক্টর চাই। সো ইউজুয়ালি মিনিমাম 4 ব্যাগ লাগে, আরো বেশি লাগতে পারে। এই কথাটাই বলে যে আমি দেখেছি বেশিরভাগ পেশেন্টের কমপক্ষে 4 ব্যাগ লাগে। এটাই জানতে চাই এক্সামিনার, যে আপনি কত এক্সপোজড টু দ্য পেশেন্টস, নট ইয়োর অ্যামাউন্ট অফ ইনফরমেশন। আপনাকে ইমার্জেন্সি হ্যান্ডেল করতে দিলে আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা। ও যে কথাগুলো বললো একদম ইম্পর্টেন্ট কথা, যে ফার্স্টেই ক্যানোলা লাগাবো, নর্মাল রানিং চালু করে দিব, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবো, ব্লাড আসা মাত্র ব্লাডও চালু করে দিব। এই আমার ট্রিটমেন্ট। দেন আই উইল গিভ আ কল টু দ্য গ্যাস্ট্রোএন্টারোলজি ফর এন্ডোস্কোপি and further management after the patient is stabilized, after the shock is managed. শকের পেশেন্টকে এন্ডোস্কোপিস্ট কিছু ধরবে না, ঠিক আছে? তারপরে আইরিন ম্যাডামকে ডাক দিয়ে, তার আগে আপনার আইরিন ম্যাডাম তো আমারও ম্যাডাম। when I was a third year student, আমাদের মধ্যে ফেস ছিল না, ইয়ার বলতো। when I was a third year student in 1999, she was our registrar.